মধ্যরাতের ট্রেন ছুটছে চট্টগ্রামের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টার ট্রেনে মেহের ও আবির ঢাকা এসে পৌঁছেছে রাত সোয়া ১০টায়। আত্মীয়ের বাড়িতে ঘণ্টা দুইয়ের বিশ্রাম নিয়ে ১২টার ট্রেনে চেপে পাড়ি দিচ্ছে সীতাকুণ্ডে। সেখানে মেহেরের বড় মামার বাড়ি। এমনিতে মেহেরকে গোষ্ঠীর সবাই ভীষণ ভালোবাসলেও বাবা মারা যাওয়ার পর থেকে সবার ভালোবাসার মাত্রা দৃঢ় হয়েছে। এতিম বলেই বোধ হয় অতিশয় স্নেহে সবাই বাবার অভাবখানা পূরণ করে দিতে চায়। কিন্তু এই অভাব কি পৃথিবীর কোনো কিছুতে ঘুচবে? আগামীকাল শুক্রবার বাবার কবর জিয়ারত করতে যায় মেয়েটা প্রতি সপ্তাহের শুক্রবারে। নিজে হাতে রান্না করে রাস্তার পথ শিশুদের ভালোমন্দ খাওয়ায় সামর্থ্য অনুযায়ী। কাল যাওয়া হবে না বাবার কাছে, খাওয়ানোও হবে না বাচ্চাদের। ভীষণ মন খারাপ করছে মেহেরের। বাবার কথা বড্ড মনে পড়ছে, বুকের ভিতরটা হু হু করে কাঁদছে। হতাশ লাগছে খুব। বাবা কি জানত না পৃথিবী এমন কঠিন? কেন এত আগেই চলে গেলেন তিনি? আরেকটু বড় করে যেতে পারতেন তাকে। তার ভাইটা তখন সবে ক্লাস 4-এ উঠেছে। বাবাকে সেই বা কতটুকু পেল? নিজের জন্য যতটা না কষ্ট হয় ছোট ভাইটার জন্য দ্বিগুণ কষ্ট হয় মেহেরের। সে কখনোই পারেনি তার ভাইয়ের জীবনে বাবার অভাব পুষিয়ে দিতে। টিউশনি করে কতটুকু আর দিতে পারে? নিশ্চয় ছেলেটার মন খারাপ হয়, অভাবে অভাবে বড় হতে হতে শখ আহ্লাদগুলো মনের মধ্যে চেপে মেরে ফেলার চেষ্টা করে। মেহের দেখেছে ছোট্ট মাহি হঠাৎ একদিন বড়দের মতো বুঝদার হয়ে উঠেছে। তার কাছে নিজ থেকে আবদার করা ছেড়ে দিয়েছে। বোনের অপারগতা হয়তো মাহি বুঝে নিয়েছে এইটুকু বয়সে। কিন্তু ভাইটা এত ছোট বয়সে বড় হয়ে যাক চায়নি তো মেহের। বাবার মতো করে মা ভাইকে আগলে রাখার কত প্রচেষ্টা না করে কিন্তু পারে কই। বিশাল দেহে শীতল ছায়ায় শেকড়বাকর দিয়ে আগলে রাখা বটগাছ পরিবারে একমাত্র বাবাই হয়। আর কেউ কখনো পারে না বাবাদের স্থান নিতে, কখনোই না। জানালায় চেয়ে থাকতে থাকতে মেহেরের চোখ ভিজে গিয়েছে কখন যেন। পাশের সিটে আবির ঘুমে তুলছে, আবার ঘুমাচ্ছে না। সারাদিন তার উপর দিয়ে অনেক ধকল গেছে বলে ঘুম পাচ্ছে খুব। মেহেরের একবার মনে হচ্ছে আবিরকে ডেকে একটু কথা বললে ভালো লাগবে, আবার বেচারার ঘুমে মূর্ছা যাওয়া মুখ দেখে মায়া করে ডাকতেও পারছে না। ডাকবে কি ডাকবে না সেই দ্বিধা সংশয় কাটিয়ে মেহের ডাক দিল আবিরকে। বিদ্যুৎ গতিতে ঘুমে অর্ধবোজা চোখ খুলে সচকিত হয়ে তাকায় আবির, তড়িঘড়ি করে বলে, কিছু লাগবে তোর? জার্নিতে সমস্যা হচ্ছে? উদ্ধৃতি চিহ্ন। কান্নাভেজা স্বরে মেহের জবাব দেয়, জীবন কেন পাথরের থেকেও কঠিন ভাইয়া? জীবনের বোঝা আমি আর নিতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি অথই জল। একটা প্রবলেম যাচ্ছে তো হাজারটা পিছু নিচ্ছে। যে প্রবলেম ফেস করতে জানে না প্রবলেম কেন তাকে চেপে ধরে বারবার। একদিকে মা আর মাহির টেনশন, অন্যদিকে ওই ছেলেটা। আমি কতদিন পালিয়ে বেরাবো বলো? এর চেয়ে ভালো আমি মরে যাই। সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার মধ্যে আর সহ্যশক্তি নেই, আমি আর পারি না ভাইয়া। কথাগুলো বলতে বলতে অঝরে অশ্রুপাত হয় মেহেরের চোখে। নাজুক ঠোঁটজোর কেঁপে কেঁপে উঠে। আবির আবিষ্কার করে বুকে তারও জ্বালাপোড়া হচ্ছে। মেহেরের চোখের জলের কি নিদারুণ ক্ষমতা! ঝড়ে একজনের চোখে পুড়ে যায় আরেকজনের বুক। কেন মেয়েটার কষ্ট থাকবে, কান্না আসবে? সে থাকতেও কেন মেহু পাখির জীবনে পেরেশানি নামক মরীচিকা বাঁধবে? প্রেমিক হিসেবে এটা তার ব্যর্থতা নয় কি? মেহেরের গালদুটো মুছে দিয়ে আবির তাকে আলতো করে বুকে চেপে ধরল। মাথায় হাত বুলাতে বুলাতে আদরের সুরে বলল, আল্লাহ পাপ দিবে মেহু, ছি এসব বলতে হয় না। জীবন হলো আল্লাহর দান বুঝলি? তুই নিজেই না বলিস আমাদের জীবন হাওয়াই মিঠাইয়ের মতো, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। অস্থায়ী মুহূর্তগুলোকে এনজয় করতে পারলেই জীবন সুন্দর। দুঃখ না থাকলে সুখ কি বুঝতি রে পাগলি? তোর কিসের চিন্তা এত? আমি আম্মু আছি না খালামনি মাহিকে দেখার জন্য, তুই তোর লাইফে ফোকাস কর পাখি। তোর না খুব শখ, শহরের সবচেয়ে বড় রেস্তোরাঁ তোর হবে। বাচ্চাদের, গরিব মানুষদের ফ্রিতে খাওয়াবি। দেশি বিদেশি সব আইটেম নিয়ে বিশাল রেস্তোরাঁ খুলবি। নতুন রান্নাবান্না কিছু শেখা হয়েছে? আমাকে কিছুই রেঁধে খাওয়াস না ইদানিং। রেস্তোরাঁ খুলতে অনেক টাকার প্রয়োজন ভাইয়া। এত টাকা আমি কোনোদিনই জমাতে পারবো না। সব স্বপ্ন পূরণ হওয়ার নয়, কিছু স্বপ্ন ন্যাপথলিনের মতো বাষ্পে উড়ে যাওয়ার জন্য হয়। দীর্ঘশ্বাস ফেলে, মায়ের খাবি আমার হাতে। মনের জোর থাকলে সকল মুশকিল আসান। তুই মামির কাছে গিয়ে রোজ নতুন নতুন ডিশ করবি আর মামা মামিকে টেস্ট করাবি। সময় কাটবে, মনও ভালো হবে, কারণ আমাদের মেহু রানীর রান্না করতে খুব ভালো লাগে। গাল টেনে মেহের কৃতজ্ঞতাপূর্ণ চাহনিতে দেখতে থাকে আবিরের অমায়িক হাসি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় তার।
এই মানুষটা তার কাজিন কম বেস্ট ফ্রেন্ড বেশি। এমন কোনো কথা নেই যা আবিরের সাথে শেয়ার করে না মেহের। মানুষটা এত ভালো। চোখে অশ্রু চলে আসে পুনরায়। আবিরকে জড়িয়ে ধরে নাক টেনে টেনে কথা ছুড়ে মেহের। তুমি না থাকলে আমার কি হতো ভাইয়া? তুমি আমার লাইফের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের, আমার আপনজন। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কত ভালো। আচ্ছা, তোমার বউ যদি আমাদের বন্ডিং দেখে হিংসা করে কিংবা রাগ করে, তখন কি তুমি বউয়ের মন রাখতে বদলে যাবে ভাইয়া? আমাদের স্ট্রং বন্ডিং কি ভেঙে যাবে? তুই আমাকেই বিয়ে করে ফেল মিহু, আমাদের বন্ডিং আজন্মের জন্য টিকে থাকবে। না কেউ হিংসে করবে আর না হারিয়ে ফেলার ভয় থাকবে। হাজবেন্ড ওয়াইফের মতো বন্ডিং পৃথিবীতে আর কয়টা হয়? মনে মনে কথাগুলো বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সব ইচ্ছেকে প্রাধান্য দেওয়া কি যায়। আবিরের মনের কথা মনেই চাপা রইল। দীর্ঘশ্বাস নির্গত করে মেহেরের চুলে বিলি কেটে বলল, আমি বিয়ে করব না। না থাকবে বউ, না থাকবে তোর চিন্তা। খুশি? অ্যাহহ বললেই হলো। তোমার মনে মনে নিশ্চয় মেয়ে ঠিক করা আছে। একদিন ফট করে দেখব তুমি বউ নিয়ে হাজির হয়েছ। তখন কি আর আমাকে ভালোবাসবে? আমার সব ভালোবাসা শুধু তোর জন্য পাগলি। সময় হোক, দেখা যাবে হো। সময় গড়াক কিংবা ভাগ্য সহায় না হোক, আমার সব ভালোবাসা শুধু তোর নামে লেখা থাকবে মেহু পাখি। হয় তুই আমার বউ হবি, নয়তো দুনিয়ার কেউ না। তোকে আমার করে না পেলে আক্ষেপ করব না। তোর নামের কষ্ট পুষে তোর স্মৃতি আঁকড়ে ধরে কাটিয়ে দিব আমি সারাটা জীবন। কি জানি তুই কোনোদিন জানবি কিনা এই অধম তোকে কতটা ভালোবাসে গোপনে। মনে মনে সকালে সীতাকুণ্ডে পৌঁছে বিকেলের ট্রেনে আবির বাড়ি ফিরে আসে। একদিনের ছুটি নিয়েছিল। এসপি হলেও থানার বহু দায়িত্ব কর্তব্য তার উপর বর্তায়, সেসব অবহেলা করে বেতন নিবে কোন বিবেকে? আবির আর 5টা করপ্ট পুলিশের মতো না। চাকরিতে জয়েন করা এই বছর ধরে গোটা 8টা বছর হয়েছে। কোনোদিন 2 পয়সার ঘুষ খায়নি, অন্যায় সহ্য করেনি। নিষ্ঠাসহিত চাকরি করে বর্তমানে এত বড় পদে আছে। সৃষ্টিকর্তার খুশি মতো চললে, সৎ উপায়ে উপার্জন করলে স্বয়ং আল্লাহতায়ালা উন্নতি শিখরে পৌঁছে দেন মনুষ্য জাতিকে। আবির চলে আসার পরদিন মেহের রান্নার সরঞ্জাম কিনতে বাজারে আসে, আর ফিরতে পারে না। আরুষের লোকেরা সীতাকুণ্ড থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় মেহেরকে। বর্তমান অতীতের খারাপ স্মৃতিগুলো মনে করে মেহেরের মন বিষিয়ে উঠেছে ঘেন্নায়। জীবনের অভিজ্ঞতায় সবচেয়ে বেশি ঘেন্না সে আরুষকে করেছে, অথচ পোড়া নিয়তি সেই তাকেই মেহেরের স্বামী হিসেবে তার সাথে জুড়ে দিল। ওই ছেলেটার অশুভ নোংরা স্পর্শ মেহেরের সারা শরীর জুড়ে লেপ্টে আছে। হাসপাতাল থেকে আসা আজ নিয়ে গোটা 15 দিন। নিজ সিদ্ধান্তে বদ্ধপরিকর মেহের আরুষের বাড়িতে ফিরে এসেছে। এখন সে পুরোপুরি সুস্থ। আরুষের বাবা খোদ কাজের লোক নিয়োজিত করে মেহেরের যাবতীয় যত্নআত্তি করেছেন। নিজের ছেলেকে একফোঁটা বিশ্বাস করেন না বলে এই দিন আরুষকে ঘেঁষতে দেননি অসুস্থ মেহেরের কাছে, যদি না আবার কোনো ক্ষতি করে মাসুম মেয়েটার। অবশ্য আরুষ নিজেও মেহেরের কাছে আসার চেষ্টা করেনি, মেহের কেমন আছে খোঁজ করেনি, বরঞ্চ তার এই বাড়িতে থাকা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে। কিন্তু তার বাবাও যে কম জেদি নন, যেমন বাপ তার তেমন ছেলে। গত 15 দিনে মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত মেহের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। শরীরের আছড়ের দাগগুলো প্রায় মিশে গিয়েছে চামড়ার সহিত। ঠোঁটের কাটা ক্ষত শুকিয়ে গিয়েছে মলমের বদৌলতে। তাতেই বাকি শরীরের জখম সাময়িক, শারীরিক ব্যথা মানসিক ব্যথার চেয়ে নগণ্য। পৃথিবীর কোনো মলম কি পারবে মেহেরের ভেতরের ক্ষত সারিয়ে দিতে, তার আগের সুন্দর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, আরুষের দেওয়া সকল কলঙ্ক মিটিয়ে? পারবে না, কেউ তা পারবে না। ঠোঁট চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে মেহের। খুব অসহায় লাগে নিজেকে তার আজকাল। এসেছিল আরুষকে ধ্বংস করতে, কিন্তু বাজে ছেলেটার সামনে যাওয়ার আগেই সে ভেঙে পড়েছে। ঘৃণায় চোখমুখ খিচে আসে বারংবার। এত তীব্র ঘৃণাসহিত আরুষের সামনে দাঁড়ানো কি সহজ হবে তার জন্য? পারবে নিজেকে শক্ত রেখে আরুষকে কঠোর শাস্তি দিতে? একা মেহেরই কি করে তাকে শায়েস্তা করবে? তার জন্য আরুষের গার্ডিয়ানের সাহায্য প্রয়োজন, কিন্তু নিজের সন্তানের বিরুদ্ধে গিয়ে কে তার জীবন যুদ্ধে সহায়ক হবে? বিনা প্রস্তুতিতে মাঠে নেমে কি লাভ? সামনের শত্রুপক্ষ ওর চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। নানান চিন্তায় দিশেহারা হয়ে উঠে মেয়েটা। প্রেশার নেমে আসে সত্তরের ঘরে। অস্থির হয়ে ঘেমে নিয়ে একাকার হয় মুহূর্তের মধ্যে। লম্বা লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে একসময় বুক ভেঙেচুরে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয় মেহেরের। এমতাবস্থায় আগমন ঘটে রুহুল শেখের। কক্ষে প্রবেশ করে মেহেরের অস্থিরতা প্রত্যক্ষণ করে ভ্রু কুঁচকান। বিষয় কি জানতে প্রশ্ন করেন মেহেরকে।
তোমার কি শরীর খারাপ লাগছে মা? মেহের কথা বলার ক্ষমতা হারিয়েছে, ফলে কণ্ঠস্বর হতে চাপা আর্তনাদের ক্লেশ ব্যতীত আর কোনো শব্দ শোনা যায় না। বুকে হাত রেখে চোখমুখ খিচে ধরে, চোখের কোটর বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুজল। অবস্থা বেগতিক দেখে রুহুল শেখও অস্থির হয়ে ওঠেন। মেহেরের জন্য রাখা কেয়ার টেকারকে তাৎক্ষণিক ডাকলেন হার্টের ওষুধ খাইয়ে দিতে। ওষুধ খেয়ে বুকো ব্যথা নিয়ে মেহের শুয়ে থাকে অনেকক্ষণ। রুহুল শেখ নড়ে না কক্ষ থেকে, ধৈর্য নিয়ে বসে থাকেন মেহেরের পাশে। মেয়েটাকে প্রথম দিন যেমন সুন্দর সাবলীল দেখেছিলেন, বর্তমানে তার সিকিয়ানা নেই। চেহারার লাবণ্যতা, শরীরের উজ্জ্বলতা কমে গিয়ে মেয়েটা কেবলই হাড্ডিসার। ছেলের অপকর্মে লজ্জিত তিনি, মেহেরকে যত দেখেন ততই তার কষ্ট বাড়ে। তার সন্তানের জন্য আরেকজনের সন্তানের জীবন ধ্বংস। জীবনের কোনো কালে সে এমন ছিলেন না, তবে তার আদর্শে বড় করা আরশ কি করে নষ্ট হল? উত্তর খুঁজে পান না তিনি। মেহেরের বুকের ব্যথা মিয়ে এসেছে, এখন একটু ভালো লাগছে। মেহেরের মুখভঙ্গি স্বাভাবিক হওয়ায় রুহুল শেখ কিছুটা স্থবির হন। তবু চিন্তা পুরো কাটে না তার। কেমন লাগছে এখন? বুকের ব্যথা কমেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় মেহের। কথা বলতে ইচ্ছে করছে না এখন। তোমার সাথে আমার অনেক কথা আছে মা, তুমি এখন কথা বলতে পারবে নাকি আমি পড়ে আসব? জি বলুন। উদ্ধৃতি চিহ্ন। তুমি আরশকে বাঁচালে কেন সেদিন? তুমি তো আমার ছেলেকে ভালোবাসো না। কারণ সেটা উনার জন্য সামান্য শাস্তি। মৃত্যুদণ্ড দেওয়া হলেও নিজে হাতে শাস্তি না দিতে পারলে আমি শান্তি পাব না। আপনার ছেলের সত্যি খুব বর্ষর শিক্ষা প্রয়োজন। আপনারা আমার বিরোধিতা করবেন জানি, তবু আমি থামব না। যেভাবেই হোক উনাকে শায়েস্তা করবই করব। তেজি স্বরে রুহুল শেখ আচমকা মুচকি হেসে জবাব দেয়, এটাই যে আমিও চাই মেহের। তুমি ওকে শিক্ষা দাও, জানোয়ার থেকে মানুষ বানিয়ে দাও। রুহুল শেখের উক্তি অপ্রত্যাশিত লাগে মেহেরের কাছে। ভ্রু কুচকে তাই প্রশ্ন ছুড়ে, আমি ঠিক বুঝলাম না, ছেলের পক্ষে না হয়ে আপনি কেন আমার সাপোর্ট নিচ্ছেন? বাবা ছেলের নতুন কোনো যুক্তি পরামর্শ করে আমাকে মেরে ফেলার ফন্দি করেছেন না তো? জেনে রাখুন, তবে আমি জীবিত না পারলেও মৃত আত্মা হয়ে প্রতিশোধ নেব। কেউ আমাকে আটকাতে পারবে না, তোমাকে কেউ আটকাবেও না মা। কি শাস্তি ভেবেছ আমার কুলাঙ্গারের জন্য? বলো দেখি, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি খুব ভালো অ্যাডভাইজার। সবাই শোনে নিজের সন্তান বাদ দিয়ে। উদ্ধৃতি চিহ্ন। উনার শেষ বাক্যটি হতাশ শোনায় বড্ড। মেহের আরুষের বাবার এতটা সহজ আচরণকে বিশ্বাস করে নিশ্চিত হতে পারে না, তাই ভ্রু বেঁকিয়ে তাকিয়ে থাকে ফ্যালফ্যালিয়ে। মেয়েটার ভেতর ঘরে চলা দ্বিধা দ্বন্দ্ব রুহুল শেখ বুঝে নিলেন। আশ্বাস দিয়ে বললেন, আহা বলো, আমি সত্যি সত্যি তোমার সাথ দেব মা। মাথায় আসছে না, একবার ইচ্ছে করছে খুন করে ফেলতে, আবার সেটাও ইচ্ছে করছে না। আপনার ছেলেকে মারলে আমার হাত নোংরা হবে, তার শাস্তি আরও পীড়াদায়ক হওয়া উচিত। কিন্তু কিভাবে সম্ভব বুঝতে পারছি না। দিশেহারা ভঙ্গিমায় আরুষকে আলোর পথে, ভালোর পথে ফিরিয়ে আনো মেহের মা। বিবেকের দায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত। নিজে নিজের বিবেকের সামনে অনুতপ্ত হওয়ার মতো কঠিন শাস্তি আমি মনে করি দুটো হয় না। আরুষকে বুঝাও, চোখে আঙুল দিয়ে উপলব্ধি করাও সে একটা অন্ধকার প্রাণ, গোটাটাই অন্যায়, খুব ভুল। আল্লাহর ভয়ভীতি ওর মধ্যে প্রবেশ করাও, পাপ পুণ্যের তফাত বুঝাও। এর ফলে আরুষ যে পরিমাণ অনুতপ্ত হয়ে কষ্ট পাবে তা আর অন্য কোনো কিছু দিতে পারবে না। আপনি কি চান? আমার মনে হচ্ছে আপনার কোনো উদ্দেশ্য আছে। সন্দানু চোখে চেয়ে, মানুষ মানেই উদ্দেশ্য মেহের। আমার ছেলেকে ভালো করে দাও। তোমার ভেতরের আগুনই আরুষের আগুনকে নেভাতে পারে। লোহায় লোহা কাটে। আমি ওর বাবা, চাইলেও সন্তানের কাছে কঠোর হতে পারি না। অবাধ্য মায়াবোধ আস্কারা দেয় বারবার। আমি যা পারিনি তা তুমি পারবে। আমার ছেলেকে ভালোর পথে ফিরিয়ে আনো মা। আমি যেন আমার সন্তানের জন্য গর্ববোধ করি। ওর স্বভাব, চরিত্র সংশোধন করে দাও। বৃদ্ধ বাবা কি করে নিজের ছেলের অন্ধকার ভবিষ্যৎ দেখে চোখ বুঝব? এই আগুনের গোলা দুনিয়ায় রেখে গিয়ে আমি যে আখিরাতে শান্তি পাব না। বাইরের মেয়েকে আপনি নিজের সন্তানের থেকেও বেশি ভরসা করছেন? কিন্তু কেন আঙ্কেল? উদ্ধৃতি চিহ্ন। বাইরের কোথায়? তুমি আমার পুত্রবধূ, তুমিও আমার পরিবারের একজন, আমার আপনজন। রক্তের সম্পর্ক ছাড়া কি কেউ কারো আপনজন হয় না? আমি আপনার ছেলেকে বর মানি না আঙ্কেল। এটা তো আমার দুর্ভাগ্য। স্রষ্টা আমাদের জীবনে নতুন কাউকে পাঠায় কোনো না কোনো কারণেই। তোমাকে আমাদের জীবনে পাঠিয়েছেন আলোর দূত হিসেবে, আরুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য।
তোমার কাছে আরুষ দুর্ভাগ্য হলেও আরুষের জন্য তুমি সৌভাগ্য মা। আপনার আইডিয়া খারাপ না আঙ্কেল, অনুতাপের মতো বড় শাস্তি হয় না। আমি প্ল্যান ভেবেছি, আপনি আমায় সাহায্য করলেই প্ল্যান সাকসেসফুল হবে। 100 বার আছি। তুমি যা বলবে আমি তাই করব মা। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার ভিতরে সাহস সঞ্চার করলেন। এখন আর ভয় করছে না। কৃতজ্ঞতার সুরে, আমার ছেলেকে স্বামী নাই মানো আমার আপত্তি নেই, কিন্তু আমাকে তোমার বাবা মানতেই হবে। ধরে নাও আমিই তোমার আরেক বাবা। তাই আঙ্কেল ডাকা চলবে না মেহের মা। আপনি পুরোটাই আপনার ছেলের বিপরীত আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। আমার আরুষ মনে মনে খারাপ নয় মেহের। ভালোর পথে ফিরিয়ে আনার দায়িত্ব যখন তোমার তখন সবটা জানা দরকার। খুব ছোট ছিল আরুষ ওর মা যখন ওকে ফেলে চলে যায়। আমাকে ডিভোর্স দিয়ে আমারই বিজনেস পার্টনারকে বিয়ে করে। মা থেকেও আমার ছেলেটা এতিম হল। তারপরের বছর আরুষের দেখাশোনার জন্য আমি আবার বিয়ে করি। আমার সামনে ভালো আচরণ করলেও আমার অনুপস্থিতিতে সৎমা খুব খারাপ আচরণ করত ওর সাথে। অনেক অত্যাচার সয়েছে আমার আরুষ টানা 5টা বছর। মেন্টাল ট্রমায় চলে গিয়েছিল। একদিন সব সীমা লঙ্ঘন করে আমার দ্বিতীয় স্ত্রী আরুষের গায়ে হাত তোলে আমার সামনে। মাথা ঠিক রাখতে পারিনি, তাকে ডিভোর্স দিয়ে বের করে দিই বাড়ি থেকে। মাতৃস্নেহ কি আমার ছেলে বুঝলই না কখনো। আমিও সময় দিতে পারিনি। ব্যবসার কাজে বাইরে থাকতে থাকতে ছেলের তারপর থেকে ধীরে ধীরে আরুষ বদলালো খারাপ সঙ্গে পড়ে। টের পেলাম খুব দেরিতে। তখন আরুষ কলেজে পড়ছে, একদিন জানতে পারি ও ড্রাগ এডিক্টেড। তারপর এডিকশনের মাত্রা অনেক দূর গড়িয়ে গিয়েছিল। 6 মাস রিহেবে রাখলাম। ড্রাগ এডিকশন ছাড়লেও নেশা ছাড়াতে পারিনি। ততদিনে হাতের বাইরে চলে গেছে সবটা। এভাবে একদিন জানলাম মেয়ের নেশাও ধরে ফেলেছে আমার ছেলে। কত চেষ্টা করেছি, হলো না। বুঝলাম, আমি আপনার কথা রাখতে প্রস্তুত, তবে আমার কথাও আপনাকে রাখতে হবে আঙ্কেল। আপনি সহায়তা না করলে আমার পক্ষে একা কিছু করা সম্ভব হবে না। আমি সব করতে রাজি। তুমি যা বলবে তাই হবে মা। উদ্ধৃতি চিহ্ন। মেহের জবাবে সন্তোষ প্রকাশ করে মুচকি হাসে। মনে অসংখ্য চিন্তা ভাবনা, কিছুটা ভয়, কিছুটা সন্তোষ, কিছু আশা ও খানিক শঙ্কা মিশিয়ে মিশ্র অনুভূতি নিরেট মস্তিষ্ককে নিদারুণ প্রভাবিত করছে। দেখা যাক না বাজে ছেলেটাকে কতখানি বদলানো যায়। মধ্য দুপুর। রুটির মতো গোলগাল বিছানার মাঝখানে খালি গায়ে এলোমেলো অবস্থায় শুয়ে আছে আরুষ। বেড সাইড টেবিলে বড় বড় দুটো ব্যান্ডি রাখা। গভীর রাত পর্যন্ত নেশা করে পড়ে আছে এভাবে। মেজাজ ঠিক না থাকায় মেয়েদের সাথে আগের মতো মেলামেশা হয়ে উঠে না ইদানিং। সুতরাং প্রায়শই ড্রাঙ্ক থাকে আরুষ। অবাধ জীবনে তাকে শাসনে রাখার মানুষ নেই বললে চলে। যে সময়ে বাবার করা শাসনের প্রয়োজন ছিল সে সময় বাবা তার কাছেও ঘেঁষতে পারেনি। ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গঠতে তিনি এতই মরিয়া হয়ে উঠেছিলেন যে ছেলের বর্তমান সম্বন্ধে খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। তবে বাবাকে এসবের জন্য আরুষ দোষারোপ করে না, সব দোষ তার কলঙ্কিনী মায়ের। এই যে আরুষের এলোমেলো, ধ্বংসাত্মক জীবন, এর জন্য সবটা দায়ী তার মা, একমাত্র তার মা। ঘরে প্রবেশ ঘটে মেহেরের। নিজেকে দারুণভাবে ঠান্ডা রেখে শান্ত স্বরে ডাক দেয় সে আরুষকে। এই যে স্বামী উঠুন। ঘুমে বিভোর আরুষের কান পর্যন্ত পৌঁছাল না একটা ডাক। ফলশ্রুতিতে সে জবাব দিল না। মেহের বেজায় বিরক্ত হল, বিরক্তি ছাপিয়ে কুঁচকে গেল নাক কপাল। গম্ভীর চোখে আরুষের শুয়ে থাকা প্রত্যক্ষণ করে বাথরুম থেকে মগভর্তি পানি এনে মুখে মারল আরুষের। ব্যাস লাফ মেরে উঠে বসে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলে ছেলেটা। মেহেরকে দেখেই ভর করে এক পশলা ক্ষোভ। ডাটিয়াল সুরে বলে, তুমি কি করছো এখানে? আমার উপর পানি দিয়েছ কেন? আপনার ঘুম ভাঙাতে পতি। হোয়াট ইজ পতি? বলতে বলতে মেহেরের দিকে মনোযোগী দৃষ্টি ফেলল আরুষ। দেখল মেহেরের পরনে মসৃণ সিল্কের লাল শাড়ি। নাকে এক টুকরো তারার ন্যায় চকচকে নাকফুল আটা। 2 হাত সাজানো সোনার বালায়। আজ নববধূর মতো সেজেছে যেন মেয়েটা। শরীর থেকে আশ্চর্য কোনো সৌন্দর্যের ছটা উপচে পড়ছে। দেখতে আহামরি কিছু না হয়েও আজ মেয়েটাকে পরি ঠেকেছে। লাল রঙে রাঙাবও লাগছে। ঈষস কি সুন্দর একখানা লালপরি। পতি অর্থ স্বামী। সম্মান করে পতি ডাকা যায়, স্বামী। উঠুন, আপনার সাথে আমার কাজ আছে। ভ্যাবাচ্যাকা খায় আরুষ। মেহেরের এত রসভরা সম্বোধন কদাপি আশা করে না সে। এর মধ্যে কিছু একটা মতলব তো আছেই। ভ্রু কুচকে গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে আরুষ। রেস্ট হাউজে কি জন্য এসেছ তুমি? এখানে পুঁতে রেখে দিলেও কিন্তু বাবা তোমার খোঁজ পাবে না। গেট আউট আইছে। মেহের দাঁত বের করে ক্লোজআপ হাসি দেয়।
এগিয়ে এসে আরুষের উপর ঝুঁকে পড়ে সামান্য চোখে চোখ রেখে কাটকাট সুরে বলে, বউ হই আপনার, বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বউ রেখে দূরে দূরে পালাচ্ছেন কেন? ভয় লাগে আমায়। আরুষ আকস্মিক চেপে ধরে বিছানায় ধাক্কা দেয় মেহেরকে। তিতিক্ষ মেজাজ দেখিয়ে বিরক্তিসহিত বলে, আমার বাপের টাকা পয়সা দেখে মাথা নষ্ট হয়ে গেছে তোর? তোকে আমি সুন্দর করে হাসপাতালে বলেছিলাম ডিভোর্স দিয়ে দিয়েছি, আমার জীবন থেকে সরে যা। মরার পাখনা গজিয়েছে, পুঁতে রেখে দিব। স্বামী স্বামী করবিনা, বিরক্ত লাগছে। মেহের জবাব না দিয়ে ঠোঁট এলিয়ে আইসি ভঙ্গিতে হাসে। মেয়েটার মতিগতি বুঝে উঠতে পারছে না আরুষ। স্থির অনর চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে ছেড়ে দেয় ওকে। ঝ্যাঁকড়া চুলগুলো গুছিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ছেড়ে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। সব সময় চোখ গরম করে কিছু অ্যাচিভ করা যায় না। কত চাও? কত দিলে আমাকে নিজের মুখ দেখাবে না? কত দিবেন? উদ্ধৃতি চিহ্ন। যত চাও, দরকারে ব্ল্যাঙ্ক চেক নাও। আপনার জীবনের দাম কত স্বামী? তুমি আমার দামোদর করছো? বেশি বেশি স্পর্ধা দেখিয়ে ফেলছ মেহেরজান। ফল ভালো হবে না বলছি। আপনার কি হবে তাই নিয়ে ভাবুন মিস্টার হাজবেন্ড। কুটিল হেসে, কি মতলব তোমার? গায়ে পড়ে কথা বলছো কেন? বাড়িতে চলুন, সব বাবা বলবেন, আপনার অপেক্ষা করছে। মেহের উঠে চলে যেতে চাইলে পুনরায় হাত টেনে ধরে আরুষ। প্রশ্নবিদ্ধ চাহনিতে চেয়ে বলে, আজ তোমায় আমার এত অপরিচিত লাগছে কেন মেয়ে? তোমার মনে কোন শয়তানি চলছে জানি না, কিন্তু এটাও তুমি জেনে রাখো কোনোভাবে আমাকে তুমি বাঘে আনতে পারবে না। আগুন নিয়ে খেলছ, সাবধান করছি। ঈশ্বস, আমি ভয় পাচ্ছি। এতবার হুমকি দিবেন না স্বামী। দেখুন আমার হাত পা কাঁপছে। ব্যঙ্গাত্মক স্বরে, বিরক্ত লাগছে তোমাকে আমার? চোখের সামনে থেকে সরত। বিরক্তির সুরে, আপনি আগুন আমিও ঘি, একসাথে পুড়ব, একসাথে নিঃশেষ হব। আপনার নাম নিশ্চিহ্ন করে তবেই আমি থামব। বিশ্বাস করুন, নিঃস্ব মেহের পৃথিবীর কোনো কিছুকে আর ভয় পায় না। এবার ভয় আপনি পাবেন। জ্বালিয়ে দিব, পুড়িয়ে মারব। বুকের জ্বালা কত প্রকার হয় দেখিয়ে দিয়ে তবেই আমি যাব। মানসিকভাবে প্রস্তুত হয়ে নিন। উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। লম্বা ডায়লগও, ভয় পেলাম না। ভাব নিয়ে, এখনও সময় চলে যায়নি স্বামী। ওয়েট এন্ড সি। দাঁত কেলিয়ে মেহের বেরিয়ে গেল ঘর থেকে। বেরিয়ে গিয়ে পুনরায় দরজায় উকি দিয়ে বলল, বাবা বলেছেন আমার সাথে এক্ষুনি না গেলে জোরপূর্বক গার্ডস দিয়ে তুলে নিয়ে যেতে। আপনি কোনটা ভালো মনে করছেন? এটুকু বলে মেহের আর দাঁড়াল না। আরুষ গোখরু সাপের মতো ফসফস শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। নিজের রাগ বিরক্ত নিয়ন্ত্রণ করতে হাত মুষ্টিবদ্ধ করল কতকবার। চোখের সন্ধানে রাতের খুলে রাখা টি শার্ট খুঁজে চটজলদি গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ল। কেন যেন মনে হচ্ছে তার মীর জাফর বাপ কোনো না কোনো জাল পেতে ফেলেছে তাকে ডুবানোর জন্য। নিজের বাপ তাতে কি? এক ফোঁটা বিশ্বাস নেই মীর জাফর বাপটাকে তার। সারাদিন ছেলেটার শান্তি নষ্ট করতে পেছনে পড়ে থাকে। সাথে জুটেছে মেহের নামক আপদ। গলা টিপে মেরে ফেলতে পারলে শান্তি লাগত, কিন্তু বাপের জ্বালায় তাও পারছে না আরুষ। কোন কুক্ষণে বেদ্যপ মেয়েকে বিয়ে করে ঘাড়ে চাপানোর বোকা বুদ্ধি দিয়েছিল অধম মস্তিষ্ক কে জানে। মেয়েটা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়িটা কোন লেভেলে পৌঁছেছে জানতেই বাবার কাছে যাবে আরুষ। অতঃপর পরিস্থিতি বুঝে মেহেরকে সরিয়ে দিবে, যেভাবে হোক বেদ্যপ মেয়ের পার্মানেন্ট ব্যবস্থা না করলেই নয়। দ্রুত রেডি হয়ে আরুষ মেহেরের সাথে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দুজন জনের সাথে টু শব্দ করেও কথা বলে না। মনের আক্রোশে উভয়ই উভয়কে ইগনোর করে। চোখ তুলে একে অপরের দিকে তাকায় না পর্যন্ত। কতই না ঘৃণা তাদের মধ্যে, কতই না দূরত্ব নামক বিশাল দেওয়াল। এই দেওয়াল ভেঙে কি কখনো কাছে আসা হবে দুজনের? আগুনে আগুনে ভাব হয়ে হবে কি বৃষ্টির পানি, কিংবা শরতের মনোরম মরশুম? হয়ে উঠবে কি আরুষ মেহেরের সংসার? কে জানে কি লেখা নিয়তির পাতায়? কেই বা বিজয়ের শেষ হাসি হাসবে, আর কে হবে একেবারে বিধ্বংস, একেবারে নিঃস্ব। শেখ ম্যানশনে পৌঁছে আরুষ আজ বাবার মুখোমুখি হয়েছে 15 দিন পর। এতদিনে রুহুল শেখ যে একেবারে ছেলের খোঁজ নেয়নি, বাড়ি ফিরতে বলেননি তা কিন্তু নয়। বহুবার কল করে আরুষকে বাড়িতে ডেকেছেন তিনি। কিন্তু ওই যে আরুষ বিশ্রী জেদের অধিকারী। ভালো কথা এই ছেলে শুনলে তো মেহের এ বাড়িতে থাকা অবস্থায় সে ফিরবে না বলে সস জানিয়েছিল। অসহায় রুহুল শেখ আরুষের অকাট্য জেদের কাছে পারবেন না জানতেন বলেই ওকে আর ঘাটেনি। আজ সকালে মেহেরের সাথে পরামর্শ করে বেয়ারা ছেলেকে ভালো করার কঠিন পরিকল্পনা করেছেন। পরিকল্পনা বাস্তবায়িত হলেই বাঁচেন তিনি।
ডেকেছ কেন, জলদি বলো। আমার দমবন্ধ লাগছে। বের হব। 2 মিনিট হয়নি এসেছ, এতেই দমবন্ধ লাগছে? আশ্চর্য। এর মানে কি? আমার বাড়িটা কি তোমার কাছে জেলখানা আরুষ? জেলখানা না, আশ্রয়স্থল। রাস্তার মানুষদের শেল্টার দেওয়া পাবলিক সার্ভিস হাউস। এ ধরনের সার্ভিস হাউজে আমার দমবন্ধ লাগে বাবা। পরিবেশ দূষিত, বাতাসে ছোটলোক গন্ধ, ঠিক করে নিঃশ্বাস নিতে পারি না। আরুষের কটাক্ষজনিত কথায় কপালে ভাঁজ পড়ল রুহুল শেখের। কথাগুলো যে মেহেরকেই ইঙ্গিতে বলেছে সেটা দুধের শিশুও ধরে ফেলবে নিঃসংকোচে। নিজের বউকে কতখানি অসম্মান করলে এমনভাবে কটূক্তি করা যায় তার পরিমাপ করতে অক্ষম হয় আরুষের বাবা। বরাবরের মতো আরও একটিবার লজ্জিত হন। লজ্জায় চোখ নামিয়ে নিয়ে মেহেরের পানে অসহায় মুখে তাকান তিনি। মেহের এখানেই দাঁড়ানো, ফলে আরুষের সব ইঙ্গিতবাচক উক্তি মেহের শুনেছে, উপলব্ধি করেছে, কিন্তু আশ্চর্য বিষয় মেহের ডোন্ট কেয়ার ভাবে দাঁড়িয়ে রয়েছে। তার খারাপ লেগেছে বা মন খারাপ হয়েছে এমনটা মনেই হচ্ছে না। মেয়েটা শুনেও কেন কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া দিচ্ছে না জানার আগ্রহে দিশেহারা হয়ে উঠলেন রুহুল শেখ। মেহেরের দিক থেকে চোখ সরিয়ে আরুষের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, অবশ্যই সেটি ছিল রাগে রক্তলাল চাহনি। নিজের বউকে সম্মান করতে হয় তাও জানো না স্ক্রাউন্ডেল? ও নয়, তুমি নিজেই একজন ছোট লোক। আফসোস কাগজে কলমে শিক্ষিত হয়েছ, শুধু সত্যিকারের শিক্ষা তুমি নিতে পারোনি। এতদিন জানতাম আমি তোমার নষ্ট ছেলে, এখন আবার অশিক্ষিত হয়ে গেলাম। তা আমাকে অশিক্ষিত সার্টিফিকেট কি এই মেয়েটা দিয়েছে নাকি তুমি দিয়েছ? বিদ্রূপের সুরে, তুমি কতখানি নীচ আমি আজও জেনে উঠতে পারিনি আরুষ। বড্ড লজ্জা করে আমার তোমাকে জন্ম দিয়ে। তোমার মা আমার জীবনে যতটা না দুর্ভোগ এনেছিল, ক্ষতবিক্ষত করেছিল, তুমি তার 4 গুণ বিধ্বংসী হয়ে আমায় ক্ষতবিক্ষত করছো প্রতিনিয়ত। আমার কি খুব দোষ ছিল বাবা? আর কিভাবে আগলে রাখার বিনিময়ে তুমি আমাকে একটু শান্তি দিবে? কথাগুলো বেশ আবেগপ্রবণ হয়ে বললেন রুহুল শেখ। চোখগুলো অশ্রুজলে টলটল করছে। বয়সের ভারের পাশাপাশি চিন্তার বোঝা বইতে বইতে বৃদ্ধ হওয়ার বয়স না হলেও চুলগুলোয় পাক ধরেছে ওনার। শরীরে বাসা বেঁধেছে কঠিন এক রোগ। সে খোঁজ আরুষ রাখে না। অভিমানে তিনি বলতেও পারেন না তার হাতে বেশি সময় নেই। বেঁচে থাকতে থাকতে ছেলেকে ভালো মানুষরূপে দেখতে চাওয়া কি খুব বেশি অন্যায় তার? রুহুল শেখের আবেগাপ্লুত অবস্থা দেখে মেহেরের খারাপ লাগছে খুব। ইচ্ছে করছে বেয়ারা ছেলেটাকে যাবজ্জীবন রিমান্ডে নিয়ে একসময় খুন করে ফেলতে। কেমন সন্তান সে, বাবার কষ্ট বুঝে না। সারাদিন লোকটা কাতরাচ্ছে, তবু পাথর লোক একটু মায়া দেখায় না। আরুষ কি সত্যি উনার নিজের সন্তান? সন্দেহ হচ্ছে মেহেরের। বাবা, আমি সত্যি তোমার ছেলে কিনা তা নিয়ে আমারও সন্দেহ কম নেই। তোমাকে পৈপি করে বলেছি ডিএনএ টেস্ট করতে। হয়তো আমি তোমার নিজের সন্তান না, তাই তোমায় অশান্তি দিচ্ছি। হতেই পারে। মেহের অবাক হয়ে চেয়ে আছে আরুষের মুখ পানে। কেমন ছেলে হলে বৃদ্ধ বাবার কাদো চেহারা দেখে দয়ামা করে না? ছিহহ। রুহুল শেখের চোখ দুটো ছলছল করছে। যে কোনো মুহূর্তে পানি ঝরবে বোধ হয়। মেহের তড়িঘড়ি করে রুহুল শেখকে বসায়, হাতের কাছে এগিয়ে দেয় পানি। পানি খেয়ে রুহুল শেখ সময় নিয়ে শান্ত হন, নিজের ভারাক্রান্ত আবেগকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ে চোখে মুখে নিয়ে আসেন চিরচেনা আভিজাত্যপূর্ণ গাম্ভীর্য। সময়ের দাম তোমার নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। বেশি সময় নেব না। যা বলি সস্ত করে শোনো। আমি একবার বলাও যা হাজারবার বলাও তা। তুমি যদি মনে করো আমাকে যেকোনোভাবে কনভিন্স করে ফেলবে, তাহলে এটা তোমার বোকামি হবে। মিঠুন চক্রবর্তীর মতো ডায়লগও দিচ্ছ কেন? দেখো বাবা, তোমার কোনো সুচিত্রা সেন বা ঋতুপর্ণা নেই। তাই মিঠুন না সেজে কথা 2 মাইল না পেঁচিয়ে স্ট্রিক্টলি বলো কি বলতে চাও। আমার যাবতীয় সম্পত্তি মেহেরের নামে লিখে দিয়েছি। আজ এই মুহূর্ত থেকে তোমার এই বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মেহেরের কথায় তুমি উঠবে বসবে। জীবনে অনেক পাপ করেছি তোমায় লাই দিয়ে। এবারে আর সেই পুরনো ভুলটা আমি করব না। ড্রাগ নেবে তো? সেই সুযোগও তোমাকে দেওয়া হবে না। তোমার ব্যাংক অ্যাকাউন্ট এখন 0, ক্রেডিট কার্ড ব্যান করে দেওয়া হয়েছে। শুনে নাও, এখন থেকে আজীবন যাবতীয় হাত খরচ তোমাকে মেহের দেবে, আর তুমিও তা হাত পেতে নেবে। আমি 6 মাসের জন্য বিদেশে যাচ্ছি। 6 মাস সময় দিচ্ছি, ভালো হয়ে যাও। সভ্য বউয়ের থেকে সহবত শেখো। তুমি আমার নিজের সন্তান হলেও এবারে আর মাফ পাবে না। ফিরে এসে তোমায় আমি নষ্ট আরুষ রূপে যদি দেখি, খোদার কসম ভুলে যাব তুমি আমার নিজের সন্তান। পুলিশে নয়, তোমাকে আমি যাবজ্জীবন রিহেবে রেখে পচিয়ে মারব। বাপের ভালোরূপ বহু দেখেছ বেটা। ভেবো না বাপ অপদার্থ। তোমাকে শিক্ষা দিতে আমার হাত একটুও কাঁপবে না আরুষ।
রুহুল শেখের কণ্ঠস্বর ভীষণ কঠিন শোনাল। জীবনে কোনোদিন বাবা এই টোনে কথা বলেছে কিনা মনে পড়ছে না আরুষের। অবাক হতে না চাইলেও বাবার প্রত্যেকটা কথা আরুষের জন্য ছিল অ্যাটম বোমের সমান। অবাক না হয়ে আর পারল না সে। কপালে পড়ল গভীর চিন্তার ছাপ। বাবার মুখের দিকে থমথমে মুখে তাকিয়ে থাকল অনেকক্ষণ। বুঝল বাবা মজা করছে না। মীর জাফর বলতে বলতে শেষ পর্যন্ত বাবা মীর জাফরি করেই বসল। শেষ চালে নবাবকে বেচে দিল ইংরেজ কন্যার কাছে। পরিয়ে দিল পরাধীনতার শিকল। হায় কপাল, এ কোন দুর্ভোগ! তোমাকে সিউর বেডি কালো জাদু করেছে বাবা। তুমি আমার সাথে কবিরাজের কাছে চলো তো। নিমপাতা দিয়ে ঝাড়ফুঁক করলে সেরে যাবে। ফাজলামি করবে না খবরদার বেয়াদব ছেলে। কালো জাদু তোমাকে করা হবে ভালো কথায় কাজ না হলে। ফাজলামো তুমি শুরু করেছ বাবা। দিনের রাস্তার মেয়েকে সম্পত্তি লিখে দিয়েছ, বুঝতে পারছ মস্করা কেন লেভেলে চলে গেছে? ও তোমার 14 পুরুষের কেউ হয়? আর এর কি যোগ্যতা আছে আমাকে কন্ট্রোল করার? আমিই বা কেন এই মেয়ের ইশারায় চলব? নেভার। কড়া সুরে। সেসব তোমার ভাবার বিষয় আমার নয়। মেহের দেখে নেবে। আরুষ চুপচাপ কথাগুলো শুনলেও শেষ পর্যন্ত চুপ থাকতে পারল না। কালো চোখমুখ রাগে নীলচে কালো বর্ণ ধারণ করল মুহূর্তের মধ্যে। টি টেবিলে সাজিয়ে রাখা নান্দনিক ফুলের ভাঁজ বিকট শব্দে এক আছাড়ে ভেঙে ফেলল। রুহুল শেখ আরুষের হাইপার রিয়াকশন দেখে বেশ মজা পেলেন। মিটমিট করে হাসলেনও ছেলের আড়ালে। গাম্ভীর্যের বলিরেখা ঠায় ঝুলিয়ে রেখে কাজের মেয়েটিকে কি যেন ইশারা করলেন। মেয়েটি তড়িঘড়ি করে রুহুল শেখের ঘর থেকে নিয়ে এলেন বড় বড় দুটো লাগেজ। রুহুল শেখ এবার উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি দাঁড়িয়ে শক্তপোক্ত কণ্ঠে বললেন, তোমার মোবাইল দাও। হাইপার আরুষ ভ্রু কুচকালো খানিকটা। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ল, আমার মোবাইল দিয়ে তোমার কি কাজ? জানো না অন্যের পার্সোনাল জিনিসে হাত দেওয়া ব্যাড ম্যানার্স? তোমার থেকে অন্তত আমার ম্যানার শিখতে হবে না আরুষ? এই নিষ্পাপ মেয়েটাকে যখন তুলে এনেছিলে তোমার ম্যানার লঙ্ঘন হয়নি? বিনা পারমিশনে ওর গায়ে হাত দিয়ে ম্যানার লঙ্ঘন করনি? তোমার মুখে নীতি কথা মানাচ্ছে না। বলতে বলতে আরুষের ফোন হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিলেন রুহুল শেখ। পাশে দাঁড়ানো মেহেরকে ইশারায় কাছে ডেকে মেহেরের হাতে আরুষের মোবাইল ফোন ধরিয়ে দিলেন। মসৃণ হেসে বললেন, বেয়ারাটার লাগাম এখন তোমার হাতে মা। যা খুশি করবে। মরে না গেলেই হলো। আমি কোনো গরু ছাগল নই যে তুমি আমার লাগাম অন্যের হাতে দিবে। আটকে রেখে মানসিক টর্চার করার এলিগেশনে লিগেলি তোমার নামে আমি কেস করতে পারি বাবা। লিমিট যখন তুমি ক্রস করছো সো আমিও করতে পারি। আফটারঅলও তোমারই ছেলে আরুষ। রাগে গজতে গজতে, চুপ করো। গরু ছাগলের কোয়ালিটি আছে, জাতের মধ্যে পড়ে। তোমার তাও নেই। গরু ছাগল পরিশ্রম করে ঘাস চিবিয়ে খায় আর তুমি আমার অন্য ধ্বংস করো বসে বসে। গরু ছাগলের সাথে নিজের তুলনা দিয়ে দয়া করে অবলা জাতের আর অপমান করো না। কেশের ভয় আমাকে দেখিও না। আর্থিকভাবে তুমি এখন নিঃস্ব। বাইরের দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। কি করবে আমার? অপদার্থ একটা। পরিবেশ থমথমে, হাওয়া গরম। সিচুয়েশন সিরিয়াস। এত সিরিয়াস সিচুয়েশনে মেহেরের উচিত ছিল সিরিয়াস থাকা, বাবা ছেলের বাকবিতণ্ড হুঁশিয়ার হয়ে শুনে যাওয়া। কিন্তু মেহের তা করল না বললে খামখা দোষ তার ঘাড়ে চাপানো হয়, আসলে করতে পারল না বলা যায়। বিনা নিমন্ত্রণে মেহেরের ভিতর মন হেসে কুটি কুটি। মন হাসলে কি সে হাসি চেপে রাখা যায়? মোটেও না। তাই মেহের হেসে ফেলল ফিক করে। হাসি ধরে রাখতে মুখ চেপে ধরল তবু কাজ হল না। বেচারি হো হো করে হেসে কুটি কুটি। তা দেখে আরুষের রাগের উপর হোলকিউব গিয়ে পড়ল। ক্ষেপে মেহেরের দিকে রুখে যেতে নিলে মেহেরের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন রুহুল শেখ। চেক গরম করে বললেন, এই ভুল করো না বেটা। আজ থেকে মেহের তোমার অভিভাবক। ভদ্র হয়ে চলো। কথা না শুনে চললে শিকলে বেঁধে ঘরে আটকে রাখার অনুমতিও দেওয়া আছে। ডিএনএ টেস্টের দরকার কি? দেখতেই পাচ্ছি তুমি আমার আসল বাপ নও। হলে জীবনেও বেদ্যপ মেয়ের হাতে আমায় তুলে দিতে না। তোমার সবকিছু আত্মসাৎ করে আমাদের রাস্তায় নামাবে বেডি। দেখে নিও। দাঁত কটমট করে। রাস্তায় আপনি নামবেন থালা হাতে। আমার কমান্ড অমান্য করলে। শয়তানি হাসি হেসে, তোকে তো আমি। তেরে যায় আরুষ মেহেরের দিকে। মেহের সরে না, ভয়ও পায় না। থায় মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রয় আরুষের সম্মুখে। রুহুল শেখের সামনে আরুষ তার গায়ে হাত দিতে পারবে না বা দিলেও সফল হবে না মেহের তা খুব ভালো করে জানে। মেহেরের সামনে ঢাল হয়ে দাঁড়াই থাকেন রুহুল শেখ। কঠিন স্বরে জানায়, ভেবো না আমি থাকব না বলে মেহেরের গায়ে তুমি হাত দিতে পারবে।
ওর জন্য ফুল সিকিউরিটির ব্যবস্থা করে তবেই আমি বাইরে যাচ্ছি বেটা। সাবধানে থেকো, আশা করব তুমি ভালো হয়ে যাবে। মেহের তোমার খেয়াল রাখবে। বাবা তুমি তোমার সাথে ওকেও নিয়ে যাও। আইসুয়ের বাবা মাথা গরম হলে আমার সামনে আপদটা কে পেলে আমি কিন্তু কুচি করে পদ্মায় ভাসিয়ে দিব। রাগে গোজগোজ করে, আরুষকে ওর ঘরে আটকে রাখো মঞ্জুর। আমার অবর্তমানে আমার পুত্রবধূর নিরাপত্তার দায়িত্ব তোমার। সাবধান, আমি থাকছি না, শত্রুপক্ষ যেন টের না পায়। ওদের উপর কড়া নজর রাখবে আর আমাকে আপডেট দেবে। বুঝতে পেরেছ? জি স্যার। উদ্ধৃতি চিহ্ন। বিশাল দেহের অধিকারী লোকটি আরুষকে জোরপূর্বক আটকে রাখল কক্ষে। উত্তেজিত আরুষ রাগে চিৎকার করে বাড়ি মাথায় তুলল তৎক্ষণাৎ। কারো কাছে বিশেষ পাত্তা সে পেল না। কাজের লোকসহ খোদ মেহের রুহুল শেখের বিদায় নিয়ে ব্যস্ত। এক্ষুনি চলে যাবেন তিনি। তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। রুহুল শেখ কেন দেশের বাইরে যাচ্ছেন মেহের ব্যতীত জানে না কেউ। বৃদ্ধ লোকটাকে দেখলে মেহেরের তাকে বাবা মনে হয়। উনায় মধ্যে খুঁজে পায় হারিয়ে যাওয়া বাবার নানান বৈশিষ্ট্য। খেয়াল রাখা, মিষ্টি করে কথা বলা আরও কত কি। কে বলবে লোকটা মেহেরের জীবনের সবচেয়ে বড় শত্রুর বাবা। কি ভীষণ দুর্ভাগা রুহুল শেখ। তার মতে মানুষের সন্তান হিসেবে আরুষ একেবারে অযোগ্য। কে বলবে বেয়ারা ছেলের বাবা এত ভালো হয়, আদর্শবান হয়, মিথ্যের নিকট কঠোর হয়, নিজ ছেলের বিরোধিতা করে। বিশারদ সম্পত্তির মালিক হয়েও কি অমায়িক তার ব্যবহার, সঙ্গে নিরহম চরিত্র। অল্প দিনের পরিচয় অদৃশ্য মায়াবোধ জন্মেছে। রুহুল শেখ চলে যাচ্ছেন এটা মোটেও ওর ভালো লাগছে না। কিন্তু করার কিচ্ছু নেই। সবকিছু আমাদের হাতে থাকে না, ডেস্টিনির কবলে থাকে। গাড়িতে উঠে বসার আগে রুহুল শেখ মেহেরের মাথায় হাত বুলালেন। লম্বা হাসি টেনে বললেন, তোমায় আমি সবচেয়ে বড় দায়িত্ব আমার ছেলেকে দিয়ে যাচ্ছি। দেখে রেখো ওকে, ভয় পেও না। ও তোমাকে আক্রমণ করতে চাইলে তুমিও রুখে দাঁড়াবে। যেভাবে পারো বেয়ারাটাকে শুধরাবে। আমি অনেক আশা নিয়ে যাচ্ছি মা। আপনি ভালোই ভালোই ফিরে আসুন আঙ্কেল, আমার উপর আস্থা রাখুন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। নিজের খেয়াল রেখো। আপনিও। আর তাড়াতাড়ি ফিরবেন। অপেক্ষা করব। কেন, মিস করবে আমায়? আমি কি হই যে তুমি আমার অপেক্ষা করবে মা? আমি না তোমার আঙ্কেল। আঙ্কেলের জন্য এত মায়া। সব সম্পর্ক রক্ত দিয়ে গড়ে ওঠে না আঙ্কেল। কিছু সম্পর্কের ভিত্তি হয় আন্তরিকতা, স্নেহ, শ্রদ্ধা ও শ্রদ্ধাবোধ। সে জায়গা থেকে আপনি আমার বাবা সমতুল্য। তুমি শুধু আমার মেয়ে সমতুল্য নও, আমার হতাশ জীবনের আশার প্রদীপ। আমার জন্য গোটা একখানা নিয়ামত। আল্লাহ তোমায় হেফাজত করুক মা। আসি। শেষবার মাথা নেড়ে দিয়ে চলে গেলেন রুহুল শেখ এয়ারপোর্টের উদ্দেশ্যে। মেহের কোনো কথা বলতে পারল না, ছলছলে চোখে যাওয়ার পানে তাকিয়ে রইল। নাম না জানা কারণে মেহেরের খুব মন খারাপ লাগছে। বুক ফাঁকা লাগছে, স্নেহের ছায়া সরে যাওয়ার গোটা পরিবেশটা অপরিচিত ঠেকেছে। এ পরিবেশের বাতাসে অক্সিজেনের মাত্রা কম কম বোধ করছে, নয়তো এত অস্বস্তি হয় কি করে। এভাবে কিছুক্ষণ কেটে গেলে মেহের আরুষের ঘরের দিকে পা বাড়ায়। শয়তানটা কি করছে দেখা উচিত। এতক্ষণ ষাঁড়ের মতো চিল্লিয়ে এখন বিল্লি হয়ে বসে কেন দেখতে হবে না? দরজার লক খুলে কক্ষে প্রবেশ করে সারা কক্ষের লণ্ডভণ্ড অবস্থা দেখে বিরক্তির ছাপ পড়ল মেহেরের কপালে। একটা ফার্নিচারও আস্ত রাখেনি আরুষ। কাচের শোপিস, ড্রেসিং টেবিল, ফুলদানি ভেঙে টুকরো করেছে। সারা মেঝে জুড়ে কাচের টুকরো। ভারী আসবাব ভাঙতে না পারলেও এলোমেলো করে, হেলিয়ে বাকিয়ে বাজে হাল করেছে। মেহেরের অবাকই লাগছে, সুস্থ মানুষ কখনো এমন তাণ্ডব চালাতে পারে? সামান্য একটা গ্লাস ভাঙতেও তো মেহেরের মায়া হয়। ঘরটার 12টা বাজিয়ে বেড়ালের মতো বসে আছেন কেন আপনি? অসহ্য লোক। মানুষ হবেন না? দামি দামি ফার্নিচার নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাকে? উপার্জন করা কত কঠিন জানেন? মুখ গুম করে বসে থাকলেও ভেতরে রাগের মাত্রা এক ফোঁটা কমেনি আরুষের। রাগে নিজ শরীরের মাংস খুবলে খেতে ইচ্ছে করছে। এমতাবস্থায় আরুষকে চটানো মানে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার সমান। রকিং চেয়ার থেকে উঠে লাঠি মেরে আরুষ সে চেয়ার ফেলে দেয় শব্দে। জ্বলন্ত সিগারেট পাকিয়ে নেয় মুঠোয়। কাচের টুকরোর উপর দিয়ে অনায়াসে হেঁটে এসে মেহেরকে চেপে ধরে দেওয়ালের সাথে। তোর বিষদাঁত উপড়ে ফেলার ক্ষমতা আরুষের আছে। আমার বাপকে ভুলিয়ে সব লিখে নিয়ে তুই আমার বাড়িতে রাজ করবি ভেবেছিস? রাস্তার মেয়ে রাস্তায় মানায়। নাগরখানায় গিয়ে ব্যবসা করবি, আমার কাছে না। হয় তুই আমার বাড়ি থেকে যাবি নয়তো তোকে খুন করে আমি জেলের ঘানি টানব। মেহের বিদ্বেষী কণ্ঠে জবাব দেয় আরুষকে।
খুন হতে আমার ভয় করে না মিস্টার অমানুষ। আমি সেদিনই মরে গেছিলাম যেদিন আপনি আমার সবটা কেড়ে নিয়েছিলেন। মানুষ বারবার মরে না, মরে হলেও আপনাকে শায়েস্তা করব। এন্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। তাই একনিষ্ঠ চাহনিতে মেহেরের চোখের পানে চেয়ে থেকে বলে আরুষ। মেহের এক পলক দেখে চোখ সরিয়ে নেয়। খ্যাপা আরুষ হঠাৎ ঠান্ডা স্বরে কেন কথাখানা বলল তা ভাবতে চিন্তায় পড়ল মেহের। লোকটা ভীষণ আশ্চর্য বটে, ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রূপ বদলায়। এই ভালো তো এই খারাপ। একে শোধরাতে হলে আরুষের উপর পিএইচডি করতে হবে। আরুষ আকস্মিক মেহেরকে ছেড়ে দিয়ে আলতো হাতে মেহেরের গাল স্পর্শ করে। চোখে চোখ রেখে নিজের শীতল দৃষ্টি সম্পর্কে অবগত করে। একনাগারে দেখে যায় অদ্ভুত চাহনিতে। চোখের মনিতে এবার আর রাগ নয়, মেহেরের নিজের প্রতিচ্ছবি স্পষ্ট হয়। আরুষ মেহেরের মুখের সামনে এবারে একটুখানি ঝুঁকে পড়ে। আর এক হাত এগিয়ে এলে সম্ভবত মিশে যাবে মেয়েটার সাথে। অস্বস্তি হচ্ছে মেয়েটার, কোনো পুরুষের তার কাছে আসা, স্পর্শ করা এ ধরনের কর্মকাণ্ড মেহেরের অভ্যাসে নেই। অগত্যা আরুষের সামনে পড়ে সহ্য করতে হচ্ছে। ভেতরটা অস্বস্তিতে পুড়ে গেলেও মেহের তা একেবারে প্রকাশ করতে অনিচ্ছুক, কেননা তাতে করে আরুষ ওর দুর্বলতা বুঝে নিয়ে চড়াও হবে। আরুষ মেহেরের উদ্দেশ্যে ভীষণ নরম সুরে বলে, তুমি যতটা জানো আমি তার চেয়েও বেশি নিকৃষ্ট জান। বিলিভ মি, তোমার জীবনের বাকি শান্তিটুকুও শেষ করে দিব। সো লিভ মি, গেট লস্ট ফ্রম মাই লাইফ রাইট নাও। মেহের তেতে উঠে তাৎক্ষণিক ফুঁসে গিয়ে বলে, নিকৃষ্ট আপনাকে ভালো না করে আমি কোথাও যাচ্ছি না। যা খুশি করুন, ভালো আপনাকে হতেই হবে। মরতে চাও? না, মারতে চাই। কাঠ গলায়। আমাকে? হা হা হা। আমাকে মারতে গিয়ে তুমি না মরে যাও। ব্যঙ্গ করে। না আমি মৃত্যুকে ভয় পাই আর না আপনাকে। আপনার দম্ভ, নোংরা মানসিকতা, অমানবিক আচরণ সবকিছুকে আমি মারতে চাই, নিঃশেষ করে দিতে চাই এবং আমি তা করব। তাতে আমার মৃত্যু হলে হোক। তাহলে মরার জন্য রেডি তো? এতটুকু বলে আরুষ হেঁচকা টানে মেহেরকে নিজের বুকে ফেলে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠে না মেয়েটা। আতঙ্কে বেজায় ভাবে চুপসে যায়। আরুষ ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ঝুলায়। কানে কানে ফিসফিস করে বলে, যদিও এক জিনিস আমি দুইবার না তবু তোমাকে বারবার উঠে ইচ্ছে করে মেহেরজান। কি আছে তোমার মধ্যে? বজ্রকণ্ঠে জবাব দেয় মেহের। আপনার ধ্বংস। তাহলে ধ্বংস করেই দাও। বাঁকা হেসে বিধ্বস্ত বিছানায় ধপাস করে ফেলে দিল আরুষ মেহেরকে। বিছানায় তখন পড়ে ছিল সোফা কুশন ও পারফিউমের বোতল। বিনা নোটিশে ফট করে পড়ে গিয়ে পিঠের তলায় পারফিউমের শক্ত বোতল এসে পোড়ায় মেরুদণ্ডে আঘাত হানল সেটি। ব্যথায় চোখমুখ বিকৃত হয়ে আসল মেহেরের। একটু সামান্য আর্তনাদ করলে বোধ হয় আরাম হতো, কিন্তু আরুষের সামনে একচুল দুর্বলতা প্রকাশ করা বারণ। নিজেকে শক্ত মানবী হিসেবে প্রদর্শন করতে ব্যথাটুকু গিলে খেয়ে ফেলতে হল। মনের জোরে উঠে বসতে উদ্যত হলে আরুষ আক্রমণ করে বসল তাকে। হাত দুটো চেপে ধরে চড়াও হল মেহেরের উপরে। প্রথমে একটু ভয় ভয় করলেও মনের কোনো জমিয়ে রাখা রাগ ভয়টুকু দূর করতে সক্ষম। ভয় দূর হয় মেহেরের। তীব্র আক্রোশে সে আরুষের পিঠের জমিনে নখ বসিয়ে দেয়, দেহের যাবতীয় শক্তি খাটিয়ে। আগুন ঝরা চোখে কি ভীষণ ঘৃণা। আরুষ বাঁকা হেসে মেহেরের ঠোঁট ছোঁয়াল। প্রথমবারের মতো মেহের তাকে বাধা দিল না। রাগে শরীরের সব শক্তি ঢেলে আরুষের ঠোঁট কামড়ে ধরল, ঠিক তেমন করে যেমন করে প্রথম রাতে আরুষ ধরেছিল। ব্যথা পেলেও একফোঁটা আওয়াজ করে না আরুষ। ঠোঁট কেটে বাজেভাবে রক্ত ঝরছে, তবু কিচ্ছু বলছে না। এদিকে মেহেরও ছাড়ছে না। ক্ষুধার্ত হিংস্র বাঘিনীর মতো আঁকড়ে ধরেছে সে। মনের সকল ঝাল মেটাচ্ছে আরুষের উপর। তার মনে যে বিষম ঘেন্না এই লোকের প্রতি। আমার ঠোঁট তোমার এত ভালো লাগলো যে খেয়ে ফেলতে চাও? নেক্সটের জন্য কিছু তো রাখো। আপনি কি মানুষ? আপনার ব্যথা লাগে না কেন? দাঁত কিরমির করে। কারণ আমি অন্যকে ব্যথা দিই, যেমন এখন তেমাকে দিব। ভয় পাই না। তাহলে হয়ে যাক এক রাউন্ড গেম। দেখা কে কাকে কতটা আঘাত দিতে পারে। রিভেঞ্জ খেলি। বারবার মরে না, মানুষ একবারই মরে। দ্বিতীয়বার আরুষ গভীর স্পর্শ ছড়িয়ে দেয় মেহেরের গায়ে। আরুষের শরীরে সিংহের মতো শক্তি, জানা কথা কোনো নারী কখনোই একজন পুরুষের শক্তির কাছে পেরে ওঠে না। তাই খামখা শক্তি বায়না করে বুকে পুষে রাখা ক্ষোভের আগুন জ্বালায় সে। আরুষের অত্যাচারে নাজুক না হয়ে সেও সমতালে আঁচড় কাটতে থাকে, কখনো নখ বসিয়ে কখনো বা কামড়ের সাহায্যে। কিন্তু আরুষও কম নয়, কায়দায় মেহেরকে প্রতিহত করার চেষ্টায় অসংখ্য কামড় দেয় শরীরে। জ্বালা সৃষ্টি হয় নরম মাংসে দাঁতের আঘাতে। এতেই শেষ নয়,
মেহেরকে শক্ত করে ধরে তার ছটফটানি বন্ধ করে বাড়তে থাকা নেশা প্রশ্রয় দেয় নিঃসংকোচে। শাড়িখানা এলোমেলো করে একসময় আঁচলে টান দিলে সেফটি পিনের গুঁতোয় কেটে যায় প্রশস্ত কাঁধের একাংশ। কান্না পেয়ে যায় মেয়েটার, ভীষণ কান্না। এবারে আর নিজেকে ঠিক রাখতে পারে না। নারীমন দুর্বল হলে হিংস্রতার প্রদীপও নিভে যায় সঙ্গে সঙ্গে। তাই হল, একেবারে অবলা হয়ে গেল মেহের, আরুষ সুযোগের সৎ ব্যবহার করে নিজের কাজটুকু হাসিল করল শয়তানি হাসিতে। শরীর যতটা না আঘাত পেল তার দ্বিগুণ বিধ্বস্ত হল মেয়েটার মন। দ্বিতীয়বার নিজেকে আগলে রাখতে না পারার অপার গায়ে ঘেন্নায় আরুষের স্পর্শগুলো এত যন্ত্রণাদায়ক অনুভূত হল যা বোধ হয় মৃত্যুসম। নিয়ন্ত্রণহীন ক্ষারীয় অশ্রুজলে ভেসে গেল মেহের। বুকের ভিতরটা জ্বালাপোড়া করছে। বিশ্রী যন্ত্রণা যে বড্ড পীড়াদায়ক।